16 বছর, আমি জানি 16 বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে, তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম। আমি ভেবেছিলাম বাবা যদি, আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফিয়ে উঠবো, কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না, সেটা পুরোটা বাবার মুডের ওপর। কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে, এবং ঠিক যেভাবে যে কারণে আমার গল্পটা ভালো লেগেছিল একই কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকে শোনা যাবে। আমি বাবাকেই বরং পাস করছি মাইকটা, আরো বেশি বাবা বলবে। গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে। ভাই বোনের গল্প, কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে, কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকিং ফর গ্রান্টেড যেগুলো হয়, যে কোন রকম লোভ না, যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে, না লোভ না, কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে, ওখানে আমার বাবা থাকতো, মা থাকতো। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন অপূর্ব, আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব, এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে দিয়েছে। আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার, সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলিতে যদি ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, কারণ আমি চাই সব মানুষ মিলেমিশে একসঙ্গে আনন্দ করে থাকুক, সেটাই আমার ব্যক্তিগত মানে। আর এই ছবি বোধহয় 15-16 বছর পরে যখন আমাকে বললো ছবিটা, লয়ারের পার্ট আমাদের বাড়িতে অনেক লয়ার অ্যাসোসিয়েশনের পার্টটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না, কিন্তু খুব ইজি ব্যাপার। কিন্তু কথা হলো ভয়ানক কিন্তু স্ট্রিক্ট টাইপের, আর ভীষণ অনেস্ট, 100-র মধ্যে 100 অনেস্ট। আমার যদি সবকিছু লোকসান হোক, কিন্তু অনেস্টলি আমি ছাড়বো না, আমি আমার জায়গায় থাকবো। এইরকম ধরনের একটা বোল্ড ক্যারেক্টার জি.কে. লাহা আমি করে খুব খুশি হয়েছি। আর অনেকদিন বাদে একটা 100-র মধ্যে 100 বাংলা ছবি দেখলাম। মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার, বাংলা সেন্টিমেন্ট, বাংলা চালচলন। আজকাল অনেক সময় কমার্শিয়াল যেটা ক্লিক করে ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না, ব্যক্তিগতভাবে যে নিজস্বতাটা হারাচ্ছে, নিজস্ব হারানোর জিনিসটা আমার পছন্দ হয় না কখনো। তো এইটা কিন্তু 100-র মধ্যে 100টা বাংলা ছবি হয়েছে, অসম্ভব ভালো, সব বড় বড় অসাধারণ অ্যাক্টরের সঙ্গে কাজকর্ম করেছি। ইন্দ্রজিৎ আছে, ইনি আছেন, সমাজ আরো। তো আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি। আর ছবি অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, বলে রাখলাম একদম পরিষ্কার, এই ব্যাপার নেই তো সোজা। ছবিটা আমার ধারণা অসম্ভব আপনাদের ভালো লাগবে, দেখবেন, অবশ্যই দেখবেন। আমাকে যখন প্রথম ফোন করে গল্পটা বললো, একটা সামারি বলেছিল, তারপরে স্ক্রিপ্ট শুনতে আসতে বললো, আমার খুব ভালো লেগেছিল যে ব্যাপারটা। দেখো, ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ, এটা তো আমরা প্রচুর দেখেছি, কিন্তু সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে এবং তাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নতুন লাইটে দেখতে পেয়েছি, সেটা ওদের মানে সদীপের গুণ, যে ওর অন্যভাবে চরিত্রগুলোকে দেখাতে পেরেছে। যেমন ভাই আর দাদা, বোন আর দাদা, তাদের মধ্যে তো এটা চলছে, কিন্তু পরিবারের অন্যরা তাতে কিভাবে রিয়াক্ট করছে, দাদার ওয়াইফ বা যে বোন তার হাজব্যান্ড, তারা এই সিচুয়েশনগুলোতে কিভাবে রিয়াক্ট করছে, সেটা কিন্তু আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অন্যভাবে। প্রত্যেকটা চরিত্রে অনেক লেয়ার রয়েছে। ইভেন আমরা দুজন, আমার এটা একটা সৌভাগ্য যে আমি রঞ্জিত বাবুর সাথে কাজ করবার সুযোগ পেয়েছি, এবং ছবিতে আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন আমরা প্রতিপক্ষ। হ্যাঁ, তো সেইটা করবার আমি যে সুযোগ পেয়েছি তার জন্য ধন্যবাদ টিমকে, এবং খুব ভালো লেগেছে কাজ করে। এবং কোনো চরিত্র একমাত্রিক না, প্রত্যেক চরিত্রকে নানাভাবে দেখবার একটা সুযোগ ঘটেছে। নমস্কার, শুভ বিজয় সকলকে। আমি একটু আগে থেকে শুরু করছি, কারণ অনেক বছর জার্নি সুরিন্দর ফিল্মসের সঙ্গে। অ্যাকচুয়ালি নিসপাল সিং, সুরিন্দর আঙ্কেল, এরা আমার গডফাদার। আমার প্রথম ছবি ছিল 2004 প্রেমী, ওখান থেকে শুরু করেছি যাত্রা। তো আজকে 2025-এ এসে একসঙ্গে কাজ করছি, এটা আমার কাছে অনেক, আই এম সো ফরচুনেট। আর
যাদের সামনে আমি স্টেজ শেয়ার করছি আজকে, আমি একটু আগে বলছিলাম রঞ্জিত দা, আমাদের বিষ্ণু ভগবান, আমাদের ইন্ডাস্ট্রি, ওনার ছবি দেখতে গেছি স্কুল বাঙ্ক করে, প্রচুর ভিড়, 2-4 জন আমরা বন্ধুরা গেছি। তো ছবি দেখতে দেখতে ডায়ালগ শুনছি, প্রচুর পয়সা পড়ছে, শত্রু ছবির নাম। তো ভাবছি যে কালকে তো পড়া দিতে হবে, স্কুলে যেতে হবে। তো আমাদের বড়নগরে একটা হল ছিল জয়শ্রী বলে, তো আমি হঠাৎ করে দেখলাম যে ক্লাস টিচার আমার পেছনে বসে দেখছেন ছবি। তো এইরকম একজন মানুষ, তার পাশে আমি বসে আছি, বলুন আমার ফিলিংসটা কিরকম হবে। আমার এখনো মনে আছে মন মানে না অডিও উনি রিলিজ করেছিলেন ওনার নিজের হাতে। সো আই এম সো ফরচুনেট। আসছি কোয়েলের কাছে। কোয়েলের সঙ্গে আমার এটা কত নম্বর ছবি জানেন? 27 নম্বর ছবি। এটার একটা সারপ্রাইজ আজকে। হ্যাঁ, সদীপ বলছিল যে স্ক্রিপ্টে অনেক হেল্প করেছে। আমার সিটিংয়ে কোনোদিন থাকেই না ও, মিউজিক সিটিংয়ে। যাই হোক, কিন্তু প্রচুর ছবি হয়ে গেছে একসঙ্গে। আর আমি খুব কম ছবিতে আমি আর কোয়েল ফোনে কথা বলি। এটা ট্রেলার দেখি আমার পুরো ফ্যামিলি অনেকবার ট্রেলার দেখে ফেলেছে, এবং যেটা সবাই বলছেন, দাদা শুরু করেছিলেন প্রথমে যে বাঙালি আনা। যখন চিকি আমার গল্পটা বলে যে ওই গঙ্গার ধারে বাড়ি, আমি বলি কাঁসার থালা, হ্যাঁ কাঁসার থালায় ভাত, কাঁসার বাটিতে শুক্তো ডাল, এগুলো হচ্ছে আমাদের বাঙালি, আমরা বাঙালি। তো এই অনেকদিন পর একটা বাঙালি ছবি, একদম বাংলা ছবি আসছে, আপনারা দেখবেন। চিকি আমার অনেক মাথা খেয়েছে, 3টে গান, কিন্তু মনে হচ্ছে আমি 3টে ছবি করছি একসঙ্গে। সদীপ সেটা জানবে কিছুদিন পরে। হ্যাঁ, তো সত্যি অনেকগুলো ছবি গান হয়ে গেছে। আর আমার মিউজিক টিম এরা বসে আছে। ইমনের সঙ্গে আমার প্রথম কাজ, কি জানি গরিমা লাগেনি হয়তো। হ্যাঁ, রিতম, একটা জোরে হাততালি দেবেন এদের জন্য, এরা আমাদের গর্ব বাংলা। আমার যেই প্রশ্নটা ছিল যে তুমিও তো যৌথ পরিবারে বড় হয়েছো, তো এই ছবিটা করতে গিয়ে তোমার কি কি স্মৃতি মনে পড়েছে? তুমি কতটা কেঁদেছো এই ছবিটা করতে গিয়ে? একান্নবর্তী পরিবারের মেয়ে আমি। তো ডেফিনেটলি আমার যেটা স্ক্রিপ্টে সব থেকে বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক, এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে। তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল, কারণ আমরা, যদিও আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই, কিন্তু আমরা একসঙ্গে এতটাই, আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমি ভাবতেও পারি না, ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি। কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ, তার সঙ্গে একটা দ্বন্দ্ব, একটা লড়াই, একটা অভিমানের লড়াই, অথচ এতটা ভালোবাসা, যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট, যেখানে দাদার জায়গায় দাদা ঠিক, বোনের জায়গায় বোন ঠিক, কিন্তু দুজনেই একচুলও নড়বে না, অ্যাডজাস্ট করবে না, কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং। ভীষণ ভালো লেগেছিল গো, আমাকে নাড়া দিয়েছিল, অনেক অনেক জায়গায় কেঁদেছি, সত্যি সত্যি কেঁদেছি। কারণ আমি অপর্ণাকে মনে প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে। আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয়, কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা, এত সুন্দরভাবে লেখা। শুধু আমার ক্যারেক্টারটা নয়, যেটা কিছুক্ষণ আগেই অনির্বাণ বলল, যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি, কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে, বা কতটা বেদনা, তার কতটা দুঃখ, বা কোন জায়গায় তার একটা, যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো, তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর, আমি বলি আত্মসম্মান। তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে। আমার খুব ভালো লেগেছে গো। আমি মানে একটা দুটো লাইনে এখন অনেকের অনেক কথা বলার আছে, আমারও অনেক অনেক কথা বলার আছে। এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে, কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি। তোমাকে আর একটুখানি জিজ্ঞেস করবো যে তোমার কি এই ছবিটা করতে করতে মনে হয়েছে যে থ্যাংক গড আমার কোনো দাদা বা ভাই নেই? না, থ্যাংক গডের ব্যাপারটা মনে হয়নি, কারণ
দেখো সবসময় দাদা ভাই থাকলেই যে সবসময় এরকম একটা পরিস্থিতি জন্মায় তেমন নয়। ভগবান করুক যেন কখনো কারোর মধ্যে এই পরিস্থিতি না হয় যে একদম লিগ্যাল কেসের দিকে যাবে, যেখানে তারা দুজনে একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে তাদের খাবার থেকে খেলনা থেকে সবটাই শেয়ার করেছে, শুধু বাড়ির জায়গায় একটা প্রবলেম, শেয়ার করার জায়গাটা হচ্ছে না। তো সেটা মানে কখনো আমার সেরকম মনে হয়নি যে দাদা ভাই ভাগ্যিস ছিল না তাই জন্য। কিন্তু সেটাই আমি প্রার্থনা করি যাতে সবাই, যেরকম বাবা বললেন, আমারও একই প্রার্থনা যেন ভাই বোনদের বা দাদা দাদা বোন বোন কারোর মধ্যে কারোর যেন মানবিমানের লড়াই যেন না থাকে, তারা যেন সুন্দর জীবন কাটাতে পারে একসঙ্গে চিরকাল। এটা একটা অদ্ভুত পরিস্থিতি, মানে মন বলছে আমি যাব না, কিন্তু বাস্তব বলছে তোমায় কঠিন হতেই হবে। হ্যাঁ, সেরকম তো হয়েছে, কারণ আমার নিজের লাইফের কথা তুমি বলছো। আমার নিজের লাইফে হ্যাঁ কিছু কিছু জায়গায় কনফ্লিক্টস তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু পরিস্থিতি হয় যেখানে কনফ্লিক্টস হয়, যেখানে দ্বন্দ্ব হয়, মনে হয় করব কি করব না। কিন্তু মন যেটা বলে, বা আমি ভীষণ ইনস্টিংক্টে বিশ্বাস করি। ইনস্টিংক্ট আমাকে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইনস্টিংক্ট আছে। ইনস্টিংক্ট তুমি যদি বেশি সেই ইনার ভয়েসটাকে তুমি যদি বলো যে হ্যাঁ আমি শুনবো, তাহলে সে বলে। আর যদি তুমি তার শোনা বন্ধ করে দাও, তাহলে ও কথা বলতে বন্ধ করে দেয়। সেটা আমার বিশ্বাস। তো তাই জন্য আমি ইনস্টিংক্টে বিশ্বাস করি, ইনস্টিংক্টের কথা শুনি। তো তাই জন্য সেই দ্বন্দ্বটা খুব বেশি কঠিন হয়ে যায় না, কারণ আমি ইনস্টিংক্টেই চলি। কি প্রশ্ন রঞ্জিত স্যারের কাছে? অপর্ণা নার্ভাস ছিল, মেয়ে কোয়েল খুব একটা নার্ভাস ছিল না এই জন্য, কারণ যখন আমি স্ক্রিপ্টটা পড়তেই এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে, তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে, কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই, কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা, অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা, যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠির, কারণ সে এতটাই সত্যবাদী। তো তার সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে, এবং সেটা ট্রেলারে একটু আছে। কিন্তু মেয়ে কোয়েল আমি মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক, সেটা খুব একটা দেখাবো না, সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে, তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য সেটা আর হয়নি। আমি যখন প্রথম ছবি করছিলাম কোয়েলের সঙ্গে, ওই নাটের গুরু, তখন ওর জন্য আমার পার্টটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ও ঠিক করছে কিনা দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশনটা অন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই জাজমেন্ট করতে গিয়ে। তো সুতরাং ভীষণ মুশকিলে পড়েছিলাম। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, এখন আর সব ব্যাপার নেই, এখন শুধু চরিত্র নিয়ে থাকে। ও অ্যাকশনের মধ্যে এখন নার্ভাস নয়, আমিও অ্যাকশনের মধ্যে এখন নার্ভাস নয়। এর মধ্যে একটা কথা বলবো প্লিজ, ভাগ্যিস বাবা মনে করে দিলেন। নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে গ্লিসারিন নেবো, কারণ মানে একটা কান্নার সিন, তো চোখে আমি গ্লিসারিন নিচ্ছি, আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন, বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন, তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি। তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন। আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা, যেখানে খুব একটা সিরিয়াস, সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি, কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো। কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল, এবং ভীষণ ফেমাস কফি হাউস, না নাটের গুরুর কথা বলছি। তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স, আর ঝাড় পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে। তো সে ঝাড় পোকার কামড় আর এরকম করে যাচ্ছি, আর আমি সিরিয়াস ডায়লগ গুলো বলছি, আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম, সিরিয়াস হাও বলে। তারপরে আমি বললাম বাবা আমি বড় হয়ে গেছি, বাবা লোকের সামনে বকো না, এরকম করে একটা আস্তে করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম। তো যাই হোক, তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি, সব যা বকুনি দেওয়া হয় সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে, বাইরে যেন না যায়। আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, মানে আপনারা শুনলে চমকে যাবেন, আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট জয়েন্ট ফ্যামিলিজ অফ বেঙ্গল। কারণ আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা 200 জনের ওপর লোক থাকতাম, মোর দ্যান 200 পিপল।
7-8টা বাড়ি আছে কানেক্টেড, সব ভেতর 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 কানেক্টেড, সবগুলো নিয়ে মল্লিক বাড়ি। তো ঠাকুরদা 1860 সালে ঠাকুরদার বাবা এসেছিলেন কলকাতায়, since then we are staying in ভবানীপুর, ওইরকম। তো অত সেইটা কমতে কমতে এখন অনেক কমে গেছে জানি। তো আমাদের ভগবানের আশীর্বাদ, ইটস এ ব্লেসিং অফ গড, আই টেল ইউ। শিক্ষাটা বাপ ঠাকুরদার শিক্ষাটা, ইটস এ ব্লেসিং অফ গড, আই রিপিট করছি, যে ভীষণ ভালো শিক্ষা ছিল। আর খুব মিলেমিশে থাকার আমরা ফান্ডামেন্টালি। আর দেখুন এই যে 5টা আঙুল তো সমান না, 5টা আঙুল, এর লেখাপড়া বেশি, টাকা বেশি, ওর বুদ্ধি বেশি, হয়তো হয়, কিন্তু যখন আমরা থাকতাম 5টা আঙুল সমানভাবে থাকতাম, এর মধ্যে কোনো এই নেই, মানে ফারাক টারাক কিছু নেই। কেউ অনেক পণ্ডিত, কেউ একেবারেই পণ্ডিত নেই, কেউ বেশ বড় লোক, একেবারেই বড় লোক, কিন্তু মেলামেশাটা আমাদের একদম সিমিলার, একরকম ছিল। তো এইভাবেই আমাদের ফ্যামিলি চেঞ্জ, যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি, ইট হার্টস প্রচন্ড রকম দুঃখ লাগে। একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে, তো হতে পারে সমান নেই, তোমার সমান নেই তো কি হচ্ছে, আমার বেশি আছে আমি দেবো, তোমার কম আছে তুমি কম দেবো, আমার বেশি আছে আমি বেশি দেবো। এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে। ডেফিনেটলি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, এক নয় কি সবাই এক লাইনে ভাবছে, তার মোটেই নয়, কিন্তু সেটা সেরকম জায়গায় যায়নি যেটা লিটিগেশন, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, সেরকম জায়গায় যায়নি। আরো ধরুন একজন ভুল করছে, আরো 3জন আর অন্যজন আছে, তারা তাকে বুঝিয়ে দিল, না রে তুই কাজটা মোটে ঠিক করছিস না। যেহেতু সবাই সবাইকে বিশ্বাস করে, একরকম জায়গা আছে যাতে এটা মেনে নেয় যে হ্যাঁ সত্যি, আমি 4 জন মিলে বললাম না তোমার কাজটা মোটে ঠিক হয়নি, এই যে মেনে নেওয়ার ব্যাপারটা, সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি মানে, আর এই গল্পটা আমার এত ভালো লাগে এই কারণে যে সম্পত্তির লোভ নয়, আমার বাড়িটা দরকার, আমার টাকা দরকার, ইটস নট দ্যাট। কিন্তু এই যে তুমি টেকিং ফর গ্রান্টেড, আমার যে মেয়ে না, চরিত্রটার কথা বলছে, মেয়েটা বাড়ির মেয়ে অপর্ণা, তার বাবা মা ওখানে ছিল, সে ছোট বয়সটা করে কাটিয়েছে, তার সেন্টিমেন্ট আছে। তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিচ্ছ, তার নলেজ ছাড়া তুমি বাড়িটা, তুমি তার কনসেন্টটা নাও, তো ওইখানে আটকে গেছে। নাহলে আমার যে কোটি টাকা প্রপার্টির দাম, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট, আই এম ইন্টারেস্টেড ইন মাই সেন্টিমেন্টস। আমার বাবা আছে এই যে জায়গাটায় খুব সুন্দর কাজ করেছে, যারা লিখেছে দুজনই, সন্দীপ রায়, তার নাম বল তুই, চিকি অন্নপূর্ণা, আচ্ছা সদীপা চিকি, মাফ করবেন আমাকে, আমি আজকাল একটু ভুলে যাই। আচ্ছা, তো এত সুন্দর কাজ করেছে, লিখেছে এত সুন্দর ভাবে, কাজ করেছে এত, মানে এত অনেস্টি আছে কাজের মধ্যে। অনেকদিন, দীর্ঘদিন বাদে এরকম একটা ছবিতে কাজ করে আমি খুশি হয়েছি। নর্মালি আমি খুব একটা ছবি করি না জানেন, দীর্ঘদিন ছেড়েও দিয়েছি। অনেকে বলে দাদা এক একটা করে বলে 5-10 বছর অন্তর একাধারে করি। খুব আর ছবি করার একটা ইচ্ছেও এখন আছে, যে সেরকম কিছুটা মিলে মিশে আর কি। এখন মনে হয় ছাড়ো, আরো অনেক জিনিস আছে দেখা, সেটা নিয়ে যাচ্ছে না। তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম, এই চরিত্রটা এই ভাই বোনের মানে এত সুন্দরভাবে পোর্ট্রেট করেছে। দুজনের নিজের জায়গা কিন্তু একদম ঠিক। ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি, তার ছেলে আছে, তার প্রপার্টি, নিডস মানি। আর মেয়ের কাছে এরকম না দরকার, কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি, ও টাকার দরকার, সেন্টিমেন্ট দরকার, এই দুটো নিয়ে লেগে গেছে। একজনের সেন্টিমেন্ট, একজনের টাকার দরকার, তার প্রপার্টি, ছেলে মেয়ে আছে, বউ অসুস্থ, এইসব ব্যাপারটার জন্য। তো ইটস বিউটিফুল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি ভগবানের সকলের কাছে কামনা করছি, কোনো ভাই বোনের যেন ঝগড়াঝাটি না হয়, কোনো ভাই যেন ঝগড়া না হয়, প্রত্যেকে যাতে ভালো থাকে, সেইটাই আমি মানে সকলকে আশীর্বাদ করছি, সেইটাই যেন হয় সকল বাচ্চাদের জন্য। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।